অবশেষে জামায়াতের সঙ্গে এনসিপি নির্বাচনে জোট চূড়ান্ত। জরুরি সংবাদ সম্মেলনে জানালেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, যে কোনো সময় মনোনয়ন ঘোষণা। ভোটের রাজনীতিতে শেষ মুহূর্তের নাটকীয়তা, বিএনপিকে টেক্কা দিতে 10 দলের নতুন জোট। অবশেষে জামায়াত এনসিপির সঙ্গে যোগ দিল অলি আহমেদের এলডিপি। ভোটের মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন চমক, ঢাকা 17 আসন থেকে করবেন নির্বাচন, তুলেছেন মনোনয়নপত্র। দেশে ফেরার পর তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা, কৃতজ্ঞতা জানিয়ে নিজের ফেসবুক পোস্টে দিলেন আবেগঘন বার্তা, সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। হঠাৎ জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের হিড়িক, দল ছাড়ার পর তাসনুভা জামিন তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস, এনসিপিতে ভাঙনের গুঞ্জন। হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ, সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের, বন্ধ যান চলাচল। আলহামদুলিল্লাহ, আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি। তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 সংসদীয় আসনের পাশাপাশি ঢাকা 17 আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন। রোববার সকাল 11:10 দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। এর মধ্য দিয়েই তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এই আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এই আসনে এনসিপি থেকে নির্বাচন করার কথা ছিল দলের যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুভা জাবিন। রোববার দুপুর 12:30টার দিকে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। এই আসনে জামায়াত প্রার্থী ফার্টিলিটি বিশেষজ্ঞ ডাক্তার SM খালিদুজ্জামান তারেক রহমানের এখন প্রধান প্রতিদ্বন্দ্বী। ঢাকার 20টি আসনের মধ্যে যে 3টি আসন বিএনপি ফাঁকা রেখেছে তার মধ্যে গুলশান বনানী বাড়িধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসনও রয়েছে। এই আসনে বিএনপির জোট সঙ্গী হিসেবে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমানের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। শনিবার ঢাকা 17 আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির সিনিয়র নেতারা তাকে ঢাকা 17 আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা 1 আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিব রহমান। ভোলা 1 আসন থেকে 2008 সালে বিএনপির সমর্থনে সংসদ সদস্য হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর এই আসনের সংসদ সদস্য ছিলেন। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির পক্ষ থেকে আন্দালিব রহমানকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে। আন্দালিব রহমান এই প্রস্তাবে রাজি হননি। তিনি নিজ দলের প্রতীকে ভোলা 1 আসন থেকে নির্বাচন করার কথা বলেছেন। ইতিমধ্যে ওই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এর আগে এই আসনে বিএনপি গোলাম নবী আলমগীরকে প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। এখন এই আসনে বিএনপি আন্দালিবের বিপরীতে কোনো প্রার্থী রাখবে না বলে জানা গেছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পর থেকে দেশের রাজনীতিতে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সব মহল থেকেই স্বাগত জানানো হয়েছে তাকে। গত 25 ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই বিরামহীনভাবে চলছে তারেক রহমানের ছুটে চলা। টানা 2 দিনের পূর্ব নির্ধারিত কর্মসূচি শেষ করে দেশবাসীর উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপির শীর্ষ নেতা। শনিবার রাতে নিজের ফেসবুক ওয়ালে তারেক রহমান লেখেন, গত বৃহস্পতিবার দিনটি সারা জীবনের জন্য আমার হৃদয়ে অবিস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ 17 বছর পর আমি আমার মাতৃভূমিতে পা রেখেছি। আপনাদের উষ্ণ অভ্যর্থনা ঢাকায় রাস্তা জুড়ে মানুষের ঢল আর লাখো মানুষের দোয়া, এই মুহূর্তগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না।
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান লেখেন, এই ফিরে আসা নিয়ে আমার আর আমার পরিবারের মনে যে ভালোবাসা আর সম্মান কাজ করছে তা শুধুমাত্র কথায় প্রকাশ করা সম্ভব নয়। যারা সব প্রতিকূলতার মাঝেও আমাদের পাশে ছিলেন, কখনো আশা হারাননি, আপনাদের সাহস আমাকে প্রতিনিয়ত শক্তি যোগায়। নাগরিক সমাজের মানুষজন, তরুণরা, পেশাজীবী, কৃষক, শ্রমিক, সব শ্রেণী-পেশার নাগরিকদের ধন্যবাদ। আপনারা আমাদের মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন এদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে। এই ঐতিহাসিক মুহূর্তটি দায়িত্বশীলতা ও যত্নের সঙ্গে দেশ বিদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমকে আন্তরিক ধন্যবাদ। আর যারা আমার ফিরে আসার সময় নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করেছেন, সেই সাথে দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন, সেই সব আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সেবার গুরুত্ব অপরিসীম। তিনি লেখেন, আমি অন্যান্য রাজনৈতিক দল ও আন্দোলনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন। গণতন্ত্র, বহুদলীয় সহাবস্থান এবং জনগণের অদম্য ইচ্ছাশক্তির উপর জোর দেওয়া, এসব ভাবনার জন্য আমি কৃতজ্ঞ থাকব। আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। একই সঙ্গে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি, আশাবাদ এবং প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানকে আমি গুরুত্ব দিচ্ছি। এসব পরামর্শ আমি বিনয় ও সম্মানের সঙ্গে গ্রহণ করেছি। দেশে ফেরার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণের কথা উল্লেখ করে তারেক রহমান লেখেন, গতকাল শুধু আমি কোনো স্বপ্নের কথা বলিনি, আমি বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব পরিকল্পনার কথা বলেছি, যে বাংলাদেশের শান্তি ও মর্যাদা থাকবে, যেখানে প্রতিটি মানুষ নিজেকে নিরাপদ ও সম্মানিত মনে করবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান সমীকরণ। সেই ধারাবাহিকতায় হঠাৎই জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পদত্যাগ করে তিনি এনসিপির দলীয় গ্রুপে লেখেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত 1.5 বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। অন্যদিকে নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে তিনি লেখেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ের আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ে যাব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সে ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। তিনি লেখেন, একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগও থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারাই। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। পোস্টে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি। বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা 9 আসনে 4693 জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব। মাত্র একদিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারবো না। এই কাজে আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য প্রার্থনা করেন তিনি। সমর্থকদের উদ্দেশ্যে তিনি লেখেন, কিছুদিন আগে নির্বাচনী ফান্ডরেজিং এর সময় আপনারা অনেক ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে। যারা বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, তারা চাইলে টাকা ফেরত নিতে পারবেন। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আজও ইনকলাব মঞ্চের অবরোধ স্লোগানে উত্তাল হাদী চত্বর। দুপুর গড়ানোর আগেই শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন ইনকলাব মঞ্চের হাজার হাজার নেতাকর্মী। ধীরে ধীরে থমকে যায় যান চলাচল, উত্তাল হয়ে ওঠে হাদী চত্বর। উই ওয়ান্ট জাস্টিস, আপোষ না সংগ্রাম, এমন সব নানা স্লোগানে কেঁপে ওঠে চারপাশ। হাদীর খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচার, এটাই এখন একমাত্র দাবি আন্দোলনকারীদের। টানা অবস্থান, অবরোধ সবকিছুর মধ্যেই তাদের দৃঢ় সংকল্প, বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না কেউ। ডিএমপির পক্ষ থেকে অভিযোগপত্রের আশ্বাস মিললেও তাতে সন্তুষ্ট নন তারা। নতুন কর্মসূচিতে মাঠে আছেন সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী, যোগ দিচ্ছেন সাধারণ মানুষও। গত 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান ইনকলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদী। তারই হত্যার বিচারের দাবিতে আজও উত্তাল হাদী চত্বর।